Quantum Chemistry lecture number 7. Okay, so today I have to discuss that is Compton effect. Okay, by Apurupa Guho. And secondly, I have to discuss some numericals. And then the next day I will start from the actual quantum mechanics. Okay, তো আজকে আমরা জানবো হলো কম্পটন এফেক্ট এবং কিছু নিউমেরিক্যাল সলভ করব। ঠিক আছে, এরপরের দিন যেটা আমরা করব সেটা খুবই ইন্টারেস্টিং হবে, সেটা হলো তোমার ক্লাসিক্যাল মেকানিক্স ভার্সেস তোমার কোয়ান্টাম মেকানিক্স, এবং কোয়ান্টাম মেকানিক্সের মেন যে পার্টটা সেটা আমরা ধরবো। ঠিক আছে, তো আজকের জন্য আমরা করব কম্পটন এফেক্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। ওকে, so Compton effect. Other Compton found that if monochromatic excess, that is excess having one particular wavelength are allowed to fall on carbon or some other light element. The scattered X-rays have wavelengths larger than the incident rays. So author Compton found that if monochromatic X-ray, monochromatic means that is a one wavelength. Okay, so there must be, if any light or any wavelength that any ray having only one wavelength are called as monochromatic ray. Okay, so if monochromatic X-rays, that means X-rays having one particular wavelength. Okay, so when if monochromatic X-rays having one particular wavelength are allowed to fall on carbon or some other light element, the scattered X-rays have wavelength larger than the incident rays. Okay, so order Compton found that if monochromatic X-ray, that means the X-ray having the particular one wavelength. Okay, and that should be fall on the carbon or any lighter element. Lighter element means that is উপরের যে
এলিমেন্টগুলো হয় সেগুলোকে লাইটার এলিমেন্ট বলা হয়। ইন দ্য পিরিয়ড in the group there must be the below the elements which are present in the below and having higher atomic number, higher mass number, they are called as heavier elements, and the upper, all the elements which are present in the upper side are low atomic number, low mass number, they are called as lighter elements. So carbon is also an lighter element. Okay, so there may be monochromatic ray, X-ray can be fall on the carbon or some other lighter elements. Okay, so there must be the observation found that the scattered ray or scattered X-ray have the wavelength that should be larger than the incident ray. Okay, this is the experimental finding. Okay, so the scattered X-ray have wavelength larger than the incident ray. বোঝা গেল? তাহলে অর্ডার কম্পটন তিনি কি পেয়েছেন, তিনি এক্সপেরিমেন্ট করে বা দেখেছেন যে মোনোক্রোমাটিক এক্সের, যে এক্সের একটা পার্টিকুলার ওয়েভলেন্থ আছে, একটাই ওয়েভলেন্থ আছে, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, সে এক্সেকে যদি কোনো কার্বন বা অন্য কোনো লাইটার এলিমেন্টের উপর যদি কি হয় দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে যে এক্সরেটা বেরিয়ে যাচ্ছে, এমিট করছে বা স্ক্যাটার্ড করছে, সেটার ওয়েভলেন্থ যেটা ইনসিডেন্ট মানে যেটা তোমার গিয়ে পড়ছে সেটার থেকে কিন্তু বেশি। ওকে, তাই ইনসিডেন্ট মানে কি, যে ইনসিডেন্ট মানে যেটা তোমার কোনো পার্টিকুলার মেটাল বা পার্টিকুলার কোনো অ্যাটমের ওপর গিয়ে পড়ছে সেটাকে বলে ইনসিডেন্ট রে। আর স্ক্যাটার রে সেটা হলো তোমার ইনসিডেন্ট রে পড়ার পর যে রেটা তোমার স্ক্যাটার হয়ে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ক্যাটার রে। তো দেখা যাচ্ছে অর্ডার কম্পটন তিনি দেখলেন যে মোনোক্রোমাটিক এক্সরে, দ্যাট মিনস এক্সের মধ্যে যেখানে একটা পার্টিকুলার একটা ওয়েভলেন্থ আছে, এরকম কোনো এক্সরে যখন কোনো লাইটার এলিমেন্ট কার্বনও হতে পারে, তার উপর যখন দেওয়া হয় তখন দেখা যায় যে স্ক্যাটার যে রেটা হচ্ছে, যে রেটা স্ক্যাটার হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই স্ক্যাটার রের ওয়েভলেন্থ যে ইনস্ট্যান্ট রে মানে যে রেটা পড়ছে সেই রেটার থেকে কিন্তু বেশি। ঠিক আছে, তো স্ক্যাটার রের ওয়েভলেন্থ ইনসিডেন্ট রের থেকে বেশি হচ্ছে। বোঝা গেল? তো অর্ডার কম্পটন তিনি দেখলেন যে মোনোক্রোমাটিক এক্সে সেটা যদি কোনো কার্বন বা অন্য কোনো লাইটার এলিমেন্টের ওপর গিয়ে ফল করানো হয়, তাহলে দেখা যাচ্ছে স্ক্যাটার এক্সের ওয়েভলেন্থ কিন্তু ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থ থেকে বেশি হচ্ছে। বোঝা গেল? ওকে, নেক্সট। The scattered X-rays have lower frequency. That means lower energy also. কারণ তোমরা তো জানোই, তোমরা জানো কি জানো যে এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, রাইট? এনার্জি ডিরেক্টলি প্রপোর্শনাল টু নিউ। যদি নিউ বাড়ে তো এনার্জিও বাড়বে, রাইট? নিউ কমলে এনার্জিও কমবে, রাইট? তো এখানে যদি লোয়ার ফ্রিকোয়েন্সি বলা হয় তো সেখানে লোয়ার এনার্জিও বলা যায়, রাইট? বোঝা গেল? ওকে, ওকে, সেজন্য আমরা লাইট ফ্রিকোয়েন্সিও বলতে পারি, এনার্জিও বলতে পারি। ওকে, বোঝা গেল? কারণ নিউ কমলে অবভিয়াসলি এনার্জি কমবে, আর এখান তো এইচ তো কনস্ট্যান্ট, এইচ কি কনস্ট্যান্ট, রাইট? বোঝা গেল? তো দিস ইজ দ্য ফ্যাক্ট। যখন ফ্রিকোয়েন্সি কমবে তখন অবভিয়াসলি আলটিমেটলি এনার্জিও কমবে, কারণ তোমার ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক, রাইট? নিউ এইচ তো কনস্ট্যান্ট, এইচের তো কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাহলে এইচ কনস্ট্যান্ট, তাহলে আমি এইচকে তুমি যদি কনস্ট্যান্ট ধরো তাহলে কী হবে, তুমি বলতে পারো না এনার্জি ইকুয়াল প্রপোর্শনাল টু নিউ। তো নিউ বাড়লে এনার্জি বাড়বে, নিউ কমলে এনার্জি কমবে, তো এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি তার মানে লোয়ার এনার্জি, দ্যাটস ইট, নাথিং বাট। ওকে, এবার লোয়ার এনার্জি, then the incident
excess. Since scattering is caused by electrons, right? Okay. It is evident that some interaction between X-ray and electrons has taken place, and this has resulted in decrease and electrons has taken place, and this has resulted এক মিনিট এটা কি বারবার লিখলাম যেখানে পরে this has resulted এটা বারবার লিখছি সরি okay it resulted in decrease in energy of the former. This decrease in energy or increase হতে পারে increase in energy increase in wavelength হবে wavelength থেকে ল্যামডাই দেখাচ্ছি আর অত লিখলাম না of X-rays after scattering from the surface of an object is known as the Compton effect. Okay. The scattered X-ray have lower frequency, that means lower energy than the incident X-ray. So there must be, the observation is there when the scattering X-ray that should be higher wavelength than incident X-ray, right? So that means what? Lambda or wavelength that should be inversely proportional to C, right? আমরা কি জানি এনার্জির এক্সপ্রেশনটা কি? That is must be energy equal to h nu equal to hc by lambda. So that means lambda anti-proportional to 1 by c. এটা তুমি ফর সিম্পলিফিকেশন এটা ইউজ করতে পারো। তাহলে তোমার যখনই when you see that is the scattered X-ray have the higher wavelength than the incident ray, that means that is definitely the scattered X-ray have lower frequency than the incident ray, right? When wavelength of scattered ray that should be higher than incident ray, so there must be, you can
say that is the frequency of the scattered ray that should be lower than the incident ray, because wavelength and frequency, they are anti-proportional. That is the fact. So this is the observation, that is the scattered X-ray have the lower frequency than the incident ray. Now, since scattering is caused by electrons, obviously it is evident that some interaction between X-ray and electrons has taken place, and this has resulted in decrease in energy of the former. So that means there must be, this scattering can be possible by electrons. Okay, when this incident ray come or fall on a particular lighter element, so there must be lighter element have some electrons. Obviously lighter element some electrons, so this scattering can be done by electrons. Okay, and there must be this scattering happening by some electrons, and there must be some interaction between X-ray and electrons that should be take place, right? And this interaction resulted the decrease of energy of the former. Okay, so energy that should be decreases, right? Now this decrease of energy, that means increase in wavelength, because energy is anti-proportional to wavelength, right? Energy is anti-proportional to wavelength, right? It has new hobe, sorry, new hobe, anti-proportional to wavelength. So when energy decrease, wavelength that should be gradually increase. Okay, so after scattering from the surface of the object is known as the Compton effect. So this decrease in energy or increase in wavelength of X-ray after scattering from the surface of the object, that is maybe lighter element, are known as basically Compton effect. So there must be nothing but, there must be, you have to use the monochromatic X-ray, that is X-ray means, this monochromatic X-ray means the X-ray having a particular wavelength. Okay, and particular one wavelength, not two or more, one wavelength. Okay, that is called monochromatic. So monochromatic X-ray means having a one particular wavelength that should be fall on a carbon or some other lighter element. And as you know, lighter element have some electrons, so there must be, the scattering can be possible by electron, and there must be interaction between electron and X-ray will be take place. Okay, and due to this, the overall energy of incident ray that should be gradually decrease, and when the energy decrease, wavelength increase. So that's why the scattering ray have the higher wavelength than the incident ray. And as you know, that is wavelength anti-proportional to frequency. So you can say when wavelength of scattering ray increases, so there must be gradually frequency that should be decreases, right? So that's why the frequency of scattered ray that should be lower than the incident ray. And these overall things that should be happening from the metal surface or lighter element surface, this whole over the thing is called as Compton effect. Okay, clear? ওকে, তাহলে তোমার যে স্ক্যাটার রে হলো সেটা হ্যাভ লোয়ার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস লোয়ার এনার্জি দেন দ্য ইনসিডেন্ট এক্সে। তা যে রেটা তোমার স্ক্যাটার হয়ে বেরিয়ে যাচ্ছে তার এনার্জি বা তার ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু যে এনার্জিটা ফল করছে লাইটার এলিমেন্টের ওপর, মানে ইনসিডেন্ট রে, সেই ইনসিডেন্ট রে থেকে কিন্তু কম হয়। যেহেতু স্ক্যাটার রের ওয়েভলেন্থটা তোমার ইনসিডেন্ট রের থেকে বেশি, আর তোমরা জানো h/λ = h নিউ = এনার্জি, তাহলে তোমার ওয়েভলেন্থের সঙ্গে নিউও অ্যান্টিপ্রপোর্শনাল, এনার্জিও অ্যান্টিপ্রপোর্শনাল। তো স্ক্যাটারের ওয়েভলেন্থ যখনই বাড়ছে ইনসিডেন্ট রেট থেকে, তুমি ইনডাইরেক্টলিও বলতে পারো যে স্ক্যাটারে ফ্রিকোয়েন্সি এবং এনার্জি সেটা কিন্তু ইনসিডেন্ট রেট থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো অবজারভেশন, তোমার স্ক্যাটারের এনার্জি বা ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট রেট থেকে কম। ঠিক আছে, স্ক্যাটারের এনার্জি বা ফ্রিকোয়েন্সি দুটোই তোমার ইনসিডেন্ট রেট থেকে কম। এবার কেন কম? কারণ এখানে কি হচ্ছে, সিন্স স্ক্যাটারিং ইজ কজড বাই ইলেকট্রনস অ্যান্ড ইট ইজ এভিডেন্ট দ্যাট সাম interaction between X-ray and electrons has taken place and this has resulted in decrease in energy of the former. এবার যখনই সেই রেটা গিয়ে কোনো একটা লাইটার এলিমেন্টে গিয়ে পড়ছে, তখন সেই লাইটার এলিমেন্টে কী থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে। এবার ইলেকট্রন আর এক্সরের মধ্যে একটা ইন্টারাকশন হয়, আর সেই ইন্টারাকশনে কী হয়, ইনসিডেন্ট রের কিন্তু এনার্জিটা ওভারঅল ডিক্রিজ করে যায়। ঠিক আছে, এবার এই স্ক্যাটারিং যেহেতু ইলেকট্রনের মাধ্যমে হয়, সেজন্য কী হয়, এনার্জিও কিন্তু ডিক্রিজ করে যায়। বোঝা গেল? তো স্ক্যাটারিং যেহেতু ইলেকট্রনের মাধ্যমে হয়, তো স্ক্যাটারিংয়ের এনার্জি ইলেকট্রনের উপর নির্ভরশীল।
রাইট? এবার দেখা যায় যে ইলেকট্রন আর এক্সের মধ্যে যখনই ইনসিডেন্ট রে গিয়ে পড়ে তখনই ইলেকট্রন আর এক্সের মধ্যে একটা ইন্টারাকশন হয়, আর সেই ইন্টারাকশনে কী হয়, যে এনার্জিটা ফল করে সেই এনার্জিটার কী হয়, ওভারঅল এনার্জিটা কমে যায়। অ্যান্ড দ্যাটস ওয়াই যে রেটা তোমার এমিট করে অ্যাজ এ স্ক্যাটারিং হিসাবে, সেই রেটার কিন্তু এনার্জি এবং ফ্রিকোয়েন্সি কমে যায়। আর যেহেতু এনার্জি আর ফ্রিকোয়েন্সি কমে যায়, অ্যাজ ইউ নো, তোমরা জানো যে এনার্জির সঙ্গে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেন্থ অ্যান্টি প্রপোর্শনাল বা ব্যস্তনাপাতিক, দ্যাটস ওয়াই ওয়েভলেন্থ কিন্তু বেড়ে যায়। তাহলে যে এমিট হয়, যে স্ক্যাটারিং রেটা এমিট হয়, সেটার কিন্তু ওয়েভলেন্থ ইনসিডেন্ট রেট থেকে বেশি হয়, এবং একইভাবে তুমি বলতে পারো স্ক্যাটার রের এনার্জি এবং ফ্রিকোয়েন্সি তোমার ইনসিডেন্ট রেট থেকে কিন্তু কম হয়। আর এই ঘটনা তোমার যে কোনো লাইটার অ্যাটমের সারফেস থেকে হয় বলে এই ধরনের এই গোটা ঘটনাটাকে বলা হয় কম্পটন এফেক্ট। বোঝা গেল? তাহলে কি বললাম? দ্য স্ক্যাটার্ড এক্সরে হ্যাভ লোয়ার ফ্রিকোয়েন্সি, লোয়ার এনার্জি দেন ইনসিডেন্ট এক্সরে। তো যে এক্সরেটা স্ক্যাটার্ড হচ্ছে তার এনার্জি এবং ফ্রিকোয়েন্সি কী হচ্ছে, ইনসিডেন্ট থেকে কিন্তু কম হচ্ছে। ঠিক আছে? সিন্স স্ক্যাটারিং ইজ কজড বাই ইলেকট্রনস, যেহেতু স্ক্যাটারিংটা ইলেকট্রনের মাধ্যমে, ইলেকট্রনের জন্য হচ্ছে, ইট ইজ এভিডেন্ট দ্যাট সাম ইন্টারাকশন বিটুইন এক্সরে অ্যান্ড ইলেকট্রন হ্যাজ টেকেন প্লেস। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্সরে এবং ইলেকট্রনের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। এবার যার জন্য দিস হ্যাজ রেজাল্টেড, যার জন্য ইন ডিক্রিজ এনার্জি অফ দ্য ফর্মার, সেজন্য ওভারঅল এনার্জি কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। এবার দিস ডিক্রিজ ইন এনার্জি অর ইনক্রিজ ইন ওয়েভলেন্থ, এই জন্য যে এনার্জি ডিক্রিজ হচ্ছে এবং ওয়েভলেন্থ ইনক্রিজ করছে অফ এক্সরে আফটার স্ক্যাটারিং হওয়ার পর ফ্রম দ্য সারফেস অফ দ্য অবজেক্টের সারফেস থেকে, এই গোটা ঘটনাটাকে বলা হয় ইজ নোন অ্যাজ কম্পটন এফেক্ট। এই গোটা ঘটনাটাকে বলা হয় কম্পটন এফেক্ট। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। By applying the law of conservation of energy and the law of momentum and assuming excess to consists of photons each possessing energy equal to h nu. Compton showed that del lambda equal to 2h by mc sin square theta by 2. That's it.
del lambda equal to increase in the wavelength termed as Compton shift. Produced as a result of collision. Okay. কি বলছে, by applying the law of conservation of energy and the law of conservation of momentum, the assuming X-ray to consist of photons, each possessing energy equal to h nu and Compton show that. তো তুমি কি করতে পারো, কনজারভেশন অফ এনার্জি, তোমরা জানো কনজারভেশন অফ এনার্জি কি, দ্যাট ইজ এনার্জি নেভার বি produced, never be destroyed, that should be energy can be converted into one form to other form. Okay. And momentum, that should be not be that is created not to be destroyed, that should be always, that should overall the momentum will be constant. So these type of things are there, so that is we have to follow, that is conservation of energy and conservation of momentum. Okay, and then we have to consider, that is X-ray, that should be consist of photons. Okay, photons are the একটা কি বলতে পারো, ফোটন হলো আমরা ধরে নিই যে যে শক্তিটা আসে তোমার, সেটাকে আমরা ফোটন হিসেবে কনসিডার করি, অ্যান্ড দ্য এনার্জি অফ ইচ ফোটন দ্যাট শুড বি ইকুয়াল টু h nu. Okay, and by applying this, Compton showed the equation, that is del lambda. Del lambda is the Compton shift or increase in the wavelength. Okay, so there must be, when after scattering their wavelength, that should be gradual increases. So del lambda is called as the increase of wavelength. Okay, after scattering, and that should be equal to 2h by mc. H is the Planck's constant. This h is the Planck's constant. H is the Planck's constant, having the value SI in SI system 6.626 10 to the power minus 34 joule second, and in CGS system the value is 6.626 10 to the power minus 27 arc second. 10 to the power minus 27 arc second. Okay, and m is the mass of the electron, and there must be rest mass of the electron. C is the velocity of light, that is also the value in the SI 3 into 10 to the power 8 meter per second, and in CGS 3 into 10 to the power 10 centimeter per second. That is the value of C and H, that should be constant in each system, SI and CGS. And sin square theta by 2, you know theta is the angle of incident and the scattered X-ray, and sine, you know sine, that is trigonometric function, that is sin theta, cos theta, tan theta, cot theta, so on. Now the del lambda is the increase in the wavelength, that is termed as Compton shift, produced as a result of collision, because there must be scattering, you can say. So before scattering there must be a collision of electrons and X-ray that should be happening, and that's why their collision term that should be used. Okay. So by applying the law of conservation of energy and the law of conservation of momentum, and assuming the X-ray to consist of photons, each possessing energy equal to h nu, Compton showed that del lambda equal to 2h by mc sin square theta by 2, where del lambda is equal to, that is increase in wavelength termed as Compton shift, produced as a result of collision. তো এখানে আমরা কনজারভেশন মানে ভরবেগ এবং শক্তির নিত্যতা সূত্রকে কাজে লাগিয়ে আমরা ধরে নিব যে এক্সে এক একটা এক্সের এনার্জি তোমার এক একটা ফোটন নিয়ে কনসিস্ট করে, আর যেখানে ফোটন এনার্জি h nu, তো সেখান থেকে আমরা কম্পটনের একটা ইকুয়েশন পাই, সেই ইকুয়েশনটা হলো del lambda equal to 2h by mc sin square theta by 2. বোঝা গেল? তো আমরা ভরবেগ এবং শক্তি নিত্যতা সূত্রকে কাজে লাগাবো এবং আমরা ধরে নিব যে এক্সে কতগুলো ফোটন দিয়ে কনসিস্ট করে থাকে, মানে ফোটন দিয়ে গঠিত। ঠিক আছে, এবার সেই এক একটা ফোটনের এনার্জি হলো h nu।
তো এখান থেকে আমার কম্পটন একটা ইকুয়েশন বের করেছেন, সেটা হলো ডেল ল্যামডা। ডেল ল্যামডা হলো ইনক্রিজ ইন ওয়েভলেন্থ আফটার স্ক্যাটারিং বা আফটার কলিশন। কলিশন হওয়ার পর বলো বা স্ক্যাটারিং হওয়ার পর বলো। স্ক্যাটারিং হওয়ার আগে কলিশন হচ্ছে, তুমি কলিশনও বলতে পারো, আর স্ক্যাটারিং হলে তোমার কলিশনের পরে স্ক্যাটারিং হচ্ছে, রাইট? তো যেটাই বলো না কেন, তাতে কি হচ্ছে, স্ক্যাটারিং রেট কি হচ্ছে, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, বাড়ছে। তো এই যে তোমার ইনক্রিজ করছে, এটাকে আমরা বলবো কি পরিমাণ ইনক্রিজ করছে, কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা হলো ডেল ল্যামডা। ওকে, তো যে পরিমাণ তোমার ওয়েভলেন্থ ইনক্রিজ করছে সেটা ইকুয়াল টু ডেল ল্যামডা। ডেল মানে কি বোঝায়, চেঞ্জেস বোঝায়, আর এখানে যেহেতু চেঞ্জ হলো পজিটিভ মানে ইনক্রিজ করছে, তো সেখানে ইনক্রিজ বোঝাবে, ঠিক আছে। ইকুয়াল টু 2h/mc, যেখানে h হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট, যেখানে প্লাঙ্কস কনস্ট্যান্টের এসআই পদ্ধতিতে ভ্যালু হলো 6.626 10⁻34 জুল সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে ভ্যালু হলো 6.626 10⁻27 আর্ক সেকেন্ড। এবং তুমি কনভার্ট করতে পারো আর্ক টু জুল অ্যান্ড জুল টু আর্ক, তুমি কনভার্সন করতে পারো। এবার এম হলো রেস্ট মাস অফ ইলেকট্রন, সি ইজ দ্য লাইট ভেলোসিটি। লাইট ভেলোসিটির একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এসআই পদ্ধতিতে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি এটাকে মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে পারো। এখানে সেকেন্ড তো সেমই থাকবে, ওকে। আর সাইন স্কোয়ার θ/2, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দ্য ইনস্ট্যান্ট অ্যান্ড স্ক্যাটার্ড এক্সরে। আর সাইন থিটা, you know that this is a trigonometric function. Sin theta, cos theta, cot theta, tan theta, they are all trigonometric function to designate a particular theta value, okay. তো ডেল ল্যামডা ইকুয়াল টু ইনক্রিজ ইন ওয়েভলেন্থ টার্মড অ্যাজ কম্পটন শিফট প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ কলিশন। এই যে এক্স রে আর ইলেকট্রনের যে কলিশন হচ্ছে আর তার ফলে যে স্ক্যাটারিং হচ্ছে, তাতে যে স্ক্যাটারিং রেট যে ওয়েভলেন্থ ইনক্রিজ করছে, সেই ইনক্রিজটাকে আমরা বলি ডেল ল্যামডা, আর সেই ডেল ল্যামডাকে তুমি কম্পটন শিফট বলতে পারো। This del lambda is also called as Compton shift. Okay, next. এবার এম এখানে কি ছিল, রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন আমরা বলতে পারি। সি ইজ দ্য ভেলোসিটি বা বেগ, লাইটের তোমার আলোর গতিবেগ বা ভেলোসিটি অফ লাইট বলতে পারো, ওকে। থিটা কি, থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট অ্যান্ড স্ক্যাটার্ড এক্সরে, ওকে। ইনসিডেন্ট আর স্ক্যাটার এক্স এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলবো থিটা, ওকে। এবার দেখো, অ্যাকর্ডিং টু কম্পটন এফেক্ট, কম্পটন শিফট should be independent of the wavelength of the incident X-ray. This has been found to be so experimentally. দেখো, m is the rest mass of electron, c is the velocity of light, theta is the angle between incident and scattered ray. According to Compton effect, that is Compton shift should be independent of the wavelength of the incident X-ray. তো ইনসিডেন্ট এক্স এর কি পরিমাণ ওয়েভলেন্থে তোমার একটা লাইটার এলিমেন্টের ওপর গিয়ে ফল করে, সেটার উপর ডিপেন্ড করে না। তো ইনসিডেন্ট রের ওয়েভলেন্থের ওপর কম্পটন শিফট কিন্তু ডিপেন্ডেড নয়, ঠিক আছে। অ্যান্ড দিস হ্যাজ বিন ফাউন্ড টু বি এক্সপেরিমেন্টালি। তো দেয়ার মাস্ট বি, that is according to Compton effect, that is tell that is Compton shift should not be independent of the should be independent of the wavelength of the incident X-ray. So Compton shift that is never dependent on the
ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট রে। ওকে, তাহলে ইনসিডেন্ট রের ওয়েভলেন্থের ওপর কিন্তু কম্পটন শিফটটা ডিপেন্ড করে না, বা কম্পটন এফেক্টটা ডিপেন্ড করে না। কম্পটন এফেক্ট টোটালি ডিপেন্ড করে তোমার স্ক্যাটারিং এক্সের ওপর, বা ইলেকট্রন আর এক্সের যে ইন্টারাকশন হয় সেটার ওপর, কিন্তু কী পরিমাণ বা কী ওয়েভলেন্থের ইনসিডেন্ট রে এসে পড়ছে সেটার ওপর ডিপেন্ড করে না। অ্যান্ড দিস হ্যাজ বিন ফাউন্ড টু বি এক্সপেরিমেন্টাল, এটা এক্সপেরিমেন্টালি মেজার্ড। ওকে, নেক্সট। Compton effect provides a good illustration of the uncertainty প্রিন্সিপাল। কীরকমভাবে দেখো, সাপোজ x's are used to determine the position and momentum of an electron. As a result of mutual interaction of X's and the electron, the wavelength of X-ray কি করবে, ইনক্রিজেস। আমি এটা ইনক্রিজ, আচ্ছা ইনক্রিজেস লিখেই দিই, increases, that is the frequency or energy of the X-ray decreases. This energy আচ্ছা এটা পরের লাইন লিখে দেব। Okay, so Compton effect provides a good illustration of the uncertainty principle. কীরকম? Suppose X-rays are used to determine the position momentum of an electron. Suppose that is you have to use X-ray, and by this way you have to determine that is position and momentum of an electron, right? But as a result of mutual interaction of X-rays, the electron and the wavelength of X-ray increases, and that means frequency or energy of the X-ray that should be decreases. তো দেখা যাচ্ছে যে তোমার মিউচুয়াল ইন্টারাকশন হচ্ছে এক্সে আর ইলেকট্রন, দ্যাটস ওয়াই কী হচ্ছে, ওয়েভ লেন্থ অলসো ইনক্রিজ করছে, ফ্রিকোয়েন্সি আর এনার্জি কী হচ্ছে, ডিক্রিজ করছে। ইউ অল নো অ্যাবাউট দ্যাট। ওকে, তো হোয়েন there must be, you have to measure the position momentum simultaneously, so momentum is equal to what, that is mv, mass and velocity. So you all know about that mass of a particle, mass of a things that are never change. Ordinarily mass of the particle, mass of the things never be change. Okay, only change if you apply E equal to mc square, but this is the extraordinary thing. Most of the cases mass is constant. So which one may be changed, that should be velocity. Okay, so there must be
deal with velocity later. First you have to know that is when the scattering can be done or collision can be done. So there must be wavelength of scattering ray that should be increases. That means the energy or frequency of the scattering ray that should be decreases, right? তাহলে তোমার কম্পটন এফেক্ট কিন্তু আনসার্টি প্রিন্সিপালকেও সাজেস্টেড করে। কীভাবে সাজেস্টেড করে? ধরো তুমি এক্স রে ইউজ করে তুমি পজিশন মোমেন্টাম দুটোই বের করতে চাও। You have to find out that is position and momentum simultaneously. ওকে, এবার আনসার্টি প্রিন্সিপালে কী হয়, সাইমেলটেনিয়াসলি মেজার করা যায় না, কিন্তু তুমি ধরো তুমি ট্রাই করছো দুটো একসঙ্গে মেজার করার, ঠিক আছে? এবার যখনই তোমার ইনসিডেন্ট রে ফল করবে তখন কী হবে, এক্স রে এবং ইলেকট্রনের মধ্যে কলিশন হবে বা ইন্টারাকশন হবে। তাতে কী হবে, তাতে স্ক্যাটারিং রে যে ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থটা বেড়ে যাবে এবং একই সঙ্গে এনার্জি এবং ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, রাইট? ওকে, এবার কিভাবে হবে রিলেট করছে ভেলোসিটির সঙ্গে সেটা আমি বলছি। সরি, this energy must have been transferred to the electron and for the momentum এখানে লিখছি, the momentum of the electron must have changed during the process. Consequently, the momentum of the electron cannot be determined with certainty Compton effect also provides evidence for the corpuscular or photon nature of radiation. Okay, so the Compton equation কিরকম, del lambda, that means lambda dash minus lambda. Okay, lambda dash হলো যেটা তোমার after scattering wavelength আর lambda is the wavelength of incident ray. Okay, equal to কি h by mc 1 minus cos theta. Okay, বোঝা গেল? Okay, so this energy must have been transferred to the electron and therefore the momentum of the electron must have changed during the process. তাহলে তোমার energy that should be decreases, right? After the scattering, after the collision, that means what? The energy lost. But by which way energy lost? Because if you apply conservation of energy law, so there must be the total overall energy that should be constant. But here in the Compton effect,
already given that after collision of electron and X-ray, the scattering X-ray having lower energy. That means the energy is somehow lost. How lost? The question is how lost? So there must be the energy lost due to the reason is that is the energy must be lost as energy transferred to the electron, and therefore momentum that should be can be changed during the process. So energy lost because this energy is transferred to the electron, and that's why their collision can be occur, and due to this as energy losted, so momentum that should be also decrease. Momentum that should be decrease, right? And as momentum decrease, so there must be, if you can determine the position, but momentum never fixed, momentum is not determined certainly, right? As momentum is decreases due to the process, so there may be you measure the correct position, but you never be able to measure the momentum exactly, right? So that means you correctly measure the position, you never be able to apply, never be able to observe the correct momentum, and if you correctly observe the momentum, you never be see the correct position. So that must be the Compton effect holds the uncertainty principle beautifully, right? And there must be Compton effect has provided evidence for the corpuscular or photon nature of the radiation, obviously, because there must be photon that is having the energy h nu, and that should fall on the lighter elements, and that's why the collision can be occur, and that's why the scattering can be occur. So the whole of the things can be explained by the photon, and whole of the things that should be explained by photon, that means photon is what? Photon is a corpuscular nature, right? Particle nature. So that's why the whole of the Compton effect that should be explained by corpuscular nature. And by apply this, that is you get the del lambda, that is the Compton shift, equal to lambda dash minus lambda. Lambda dash is the scattered X-ray, lambda is the incident X-ray wavelength, equal to h by mc, which is the Planck's constant, m is the rest mass of the electron, c is the velocity of light, 1 minus cos theta. You know cos theta is the trigonometric function. Okay, তো তোমার আমি একটু আগে বললাম এনার্জি কি হয়, এনার্জি ডিক্রিজ হয়ে যায়, স্ক্যাটার রের মধ্যে এনার্জি ডিক্রিজ হয়ে যায়। তাহলে আমরা তো জানি এনার্জি ভর এবং শক্তি নিত্যতার সূত্র আমরা জানি, শক্তি নিত্যতার সূত্র জানি, ভরবেগের নিত্যতার সূত্র জানি। তা এখান থেকে আমরা কি জানি যে শক্তি কিন্তু ওভারঅল শক্তি কনস্ট্যান্ট থাকে, শক্তি কিন্তু কখনো ধ্বংস হয় না। তো যে পরিমাণ শক্তি কমে যাচ্ছে আফটার স্ক্যাটারিং, সেই পরিমাণ শক্তি গেল কোথায়? যে পরিমাণ শক্তি তোমার লস্টেড হচ্ছে, কমে যাচ্ছে আফটার স্ক্যাটারিং, সেই পরিমাণ এনার্জি তোমার গেল কোথায়? দিস ইজ আ কোশ্চেন। তো সেই পরিমাণ শক্তি যাচ্ছে তোমার ইলেকট্রনের কাছে, যার জন্য ইলেকট্রন আর এক্সের মধ্যে কলিশন হচ্ছে। ওই কলিশনের যে প্রয়োজনীয় এনার্জিটা তোমার ইলেকট্রন নিয়ে নিচ্ছে ওই ইনস্ট্যান্ট রে থেকে, দ্যাটস ওয়াই যে পরিমাণ এনার্জি তোমার কলিশনে ইউজড আপ হয়ে যাচ্ছে, সেই পরিমাণ এনার্জি তোমার কী হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যেহেতু এনার্জি ডিক্রিজ হচ্ছে, সেজন্য মোমেন্টামও ফিক্স থাকছে না, মোমেন্টামও কিন্তু ভেতর তোমার এক্সপেরিমেন্টের ভেতর দিয়েই কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি এই প্রসেসে যদি পজিশনটা কারেক্টলি তুমি মেজার করতেও পারো, তুমি মোমেন্টাম মেজার করতে পারবে না। পজিশন ধরা গেল, তুমি পজিশনটা ঠিকঠাক তুমি ডিটারমাইন করতে পারলে, কিন্তু মোমেন্টামটা ডিটারমাইন করা যায় না, যেহেতু এখানে ভেতর দিয়েই তোমার কি হচ্ছে, এই গোটা প্রসেসের মধ্যে দিয়েই কি হচ্ছে, তোমার মোমেন্টামটাও ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মোমেন্টামটা তুমি সার্টেনলি পার করতে পারছো না, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি হোল্ড হয়? আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে মোমেন্টাম যদি বার করা যায় তাহলে একই সঙ্গে পজিশনটা সার্টেনলি আমরা বার করতে পারবো না, আর যদি পজিশনটা সার্টেনলি মানে কারেক্টভাবে যদি বার করতে পারি, তাহলে মোমেন্টাম কারেক্টলি বার করতে পারবো না। তো এটা কি হচ্ছে? এটা ইনডাইরেক্টলি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকেই কিন্তু হোল্ড করছে, যে তুমি পজিশনটা বার করতে পারছো, কিন্তু যেহেতু ডিউরিং প্রসেস তোমার মোমেন্টামটা অটোমেটিক কী হচ্ছে? ডিক্রিজ করে যাচ্ছে, সেজন্য তুমি মোমেন্টামটা কিন্তু সার্টেনলিতে বার করতে পারছো না। ওকে, ক্যান নট বি ডিটারমাইন্ড উইথ সার্টেনলি, মোমেন্টাম তুমি বার করতে পারছো না। তাহলে পজিশন এক্স্যাক্টলি বার করতে পারছো, মোমেন্টাম বার করতে পারছো না, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি করেসপন্ডিং টু
হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেখানে পজিশন মোমেন্টাম একসঙ্গে বার করা যায় না, এখানেও তুমি পজিশন বার করতে পারছো, মোমেন্টাম বার করতে পারছো না। তার মানে তুমি আলটিমেটলি কম্পটন এফেক্ট দিয়ে তুমি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে হোল্ড করছো। তার মানে কম্পটন এফেক্ট জাস্টিফাইড যে হ্যাঁ ওটা ঠিক থিওরি, কারণ সেটা আরেকটা থিওরিকে সাপোর্ট করছে। বোঝা গেল? আমি আবার বলছি যে এনার্জি তোমার ডিক্রিজ করছে স্ক্যাটারিং করার পর, তার সেই এনার্জিটা গেল কোথায়? দিস ইজ দ্য কোশ্চেন, গেল কোথায়? সেই এনার্জিটা গেল কীভাবে? তোমার যখনই ইনসিডেন্ট রে কোনো লাইটার অ্যাটমে গিয়ে পড়ছে, তখন কি হচ্ছে? একটা ইলেকট্রন আর এক্সের মধ্যে কলিশন হচ্ছে, ঠিক আছে, ইন্টারাকশন হচ্ছে। এবার সেই ইন্টারাকশনের প্রয়োজনীয় এনার্জি সরবরাহ করছে ওই ইনসিডেন্ট রে, যার জন্য কী হচ্ছে? এনার্জি কিন্তু ইউজড আপ হয়ে যাচ্ছে, যার জন্য তোমার স্ক্যাটারিং রের এনার্জি কমে যাচ্ছে, ঠিক আছে। এবার স্ক্যাটারিং রের এনার্জি কমে যাওয়া মানে কি? মোমেন্টামও কমে যায়, ঠিক আছে, মোমেন্টামও কমে যায়, ঠিক আছে। তো মোমেন্টাম কমে যাওয়া মানে কি? তুমি পজিশনটা যদি ডিটারমাইন করতেও পারো, মোমেন্টামটা তুমি ডিটারমাইন করতে পারছো না। আর এটাই তো তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে মোমেন্টাম আর পজিশন একসঙ্গে বার করা যায় না। তো এখানেও তো তুমি কম্পটন এফেক্টে তুমি পজিশনটা বার করতে পারছো, মোমেন্টাম বার করতে পারছো না। বোঝা গেল? তার মানে তুমি আলটিমেটলি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকেই তুমি সাপোর্ট করছো, ঠিক আছে। আর এখানে কি বলছে? কম্পটন এফেক্ট অলসো প্রোভাইড এভিডেন্স ফর দ্য কর্পাসকুলার ফোটন নেচার, কারণ গোটা জিনিসটাই ডিল হচ্ছে তোমার এইচ নিউ আসছে ফোটনিক বিহেভিয়ারের ওপর বেস করে। আর ফোটনিক বিহেভিয়ারটা কি? কর্পাসকুলার বিহেভিয়ার, তো সেটাকে সাজেস্ট করেই এই গোটা কম্পটন এফেক্টটা হচ্ছে, ঠিক আছে। আর যেখানে তোমার ইকুয়েশন হলো ডেল ল্যামডা হলো ইনক্রিজ অফ ওয়েভলেন্থ, অর ইউ ক্যান সে চেঞ্জেস ইন দ্য ওয়েভলেন্থ, ইকুয়াল টু ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইজ দ্য ল্যামডা ড্যাশ হলো স্ক্যাটার্ড এক্স-রে ওয়েভলেন্থ and lambda is the instant X-ray wavelength, okay, equal to h by mc. H is the Planck's constant, m is the rest mass of the electron, c is the light velocity, 1 minus cos theta is the trigonometry function. You know that. Next, to lambda dash, sorry, হলো wavelength of scattered X-ray, lambda হলো wavelength of incident X-ray, okay. And always remember lambda dash greater than lambda, that's why del lambda equal to positive, as del lambda equal to আমরা জানি lambda dash minus lambda, so del lambda is positive. তো lambda dash হলো wavelength of scattered X-ray, okay. lambda হলো wavelength of incident X-ray, তো এখান থেকে আমার lambda dash always greater than lambda, scattered X-ray wavelength অনেক বেশি হয়, that's why কি হবে? lambda dash minus lambda equal to positive, so del lambda equal to positive change, okay, okay. এবং মনে রাখবে দ্য ওয়েভলেন্থ শিফট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনস্ট্যান্ট এক্স-রে। এটা আমি লেখাচ্ছি না, শুধু এটা মনে রাখবে যে ওয়েভলেন্থ, আচ্ছা লিখেই দিচ্ছি, ওয়েভলেন্থ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার of the substance and wavelength of incident ray. Incident ray এবং নেচার অফ সাবস্টেন্সের ওপর কিন্তু ডিপেন্ড করে না, ইনসিডেন্ট রে ওয়েভলেন্থের ওপরও ডিপেন্ড করে না, আর কি সাবস্টেন্স তুমি নিয়েছো তার উপরও কিন্তু ওয়েভলেন্থ চেঞ্জ তোমার ডিপেন্ড করে না। বোঝা গেল? ওকে, এটা কোনটা? ডেল ল্যামডা। ডেল ল্যামডা কিন্তু তোমার সাবস্টেন্সের নেচার এবং ইনস্ট্যান্টের ওয়েভলেন্থের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে। কিসের ওপর ডিপেন্ড করে? ডেল ল্যামডা ডিপেন্ড অন থিটার ওপর ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে। তো দেয়ার মাস্ট বি 3 কেসেস আর দেয়ার। ফার্স্ট কেস 1, দ্যাট ইজ মাস্ট বি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে কি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বলতে আমরা কি বুঝি? দ্য
scattered radiation is parallel, এটা বলতে প্যারালাল বোঝায়, ঠিক আছে, এটা হলো প্যারালাল, parallel to the incident radiation. Okay, so theta equal to 0 degree, that means what? That means the scatter radiation is parallel to the incident radiation. তো তোমার যে স্ক্যাটার রেডিয়েশনটা এমিট হচ্ছে সেটা কিন্তু ইনসিডেন্ট রেডিয়েশনে প্যারালালি যাচ্ছে, মানে সমান্তরাল। এই যে দুটো দাগ আমি দেখালাম, এই যে দুটো দাগ, এটা মানে প্যারালাল। ওকে, আরেকটা জেনে রাখবে, এটা বলতে বোঝায় পারপেন্ডিকুলার। সবসময় অনেক সময় না গোটাটা লেখা সম্ভব হয় না, তখন এই পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে পারপেন্ডিকুলার দেখানো হয়, প্যারালাল চিহ্ন দিয়ে প্যারালাল দেখানো হয়। ওকে, বোঝা গেল? তা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, দ্য স্ক্যাটার রেডিয়েশন ইজ প্যারালাল টু দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বলতে বোঝায় তোমার স্ক্যাটার রেডিয়েশন আর ইনসিডেন্ট রেডিয়েশনের মধ্যে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বলতে বোঝায় স্ক্যাটার রেডিয়েশন এবং ইনসিডেন্ট রেডিয়েশনের মাঝের অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তার মানে কি? দুটো প্যারালাল, দুটো প্যারালাল। ওকে, দুটো প্যারালাল। তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে? 1 হবে। ডেল ল্যামডা ইকুয়াল টু কী হবে? 0 হবে। অ্যাজ কস 0 ইকুয়াল টু কি? 1 না? তো এখানে হলো কস থিটা ইকুয়াল টু 1 হবে, সো দ্যাটস ওয়াই ডেল ল্যামডা ইকুয়াল টু 0 হবে। আর ডেল ল্যামডা ইকুয়াল টু 0 মানে দেয়ার ইজ নো ওয়েভলেন্থ শিফট। ওকে, তাহলে কোনো ওয়েভলেন্থ শিফট হবে না। তো এটা একটা ফার্স্ট কেস যেখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি মানে কি? তোমার স্ক্যাটার্ড রেডিয়েশন আর ইনসিডেন্ট রেডিয়েশনের মাঝের অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। তার মানে স্ক্যাটার রেডিয়েশন আর ইনসিডেন্ট রেডিয়েশন একে অপরের প্যারালালি যাবে, মানে একে অপরের সমান্তরাল যাবে। So there must be theta equal to 0 degree, that means the scatter radiation is parallel to the incident radiation. And when you put the value of theta, that is cos 0 degree equal to 1, you all know about that. Cos 0 degree equal to 1, sin 0 degree equal to 0, right? So cos 0 degree equal to 1, so del lambda equal to 0, so there is no wavelength shift. Okay? কারণ ডেল ল্যামডা কিসের উপর ডিপেন্ড ছিল? ডেল ল্যামডা ইকুয়াল টু লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও, দ্যাট ইজ h by mc 1 মাইনাস কস থিটা। এবার কস থিটার ভ্যালু কি? 1। তাহলে কী হবে? h by mc 1 মাইনাস 1, তাহলে কী হবে? 0, 0 ইন্টু 0, 0 হবে। ডেল ল্যামডা, দ্যাটস ওয়াই 0। ওকে, নেক্সট। এবার কেস 2। কেস 2 কি? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে the scattered radiation is perpendicular, this is called perpendicular to the incident radiation. Okay, so that is means that is scatter radiation that should be perpendicular to incident radiation, that is theta equal to 90 degree. So when you put the value cos theta equal to cos 90 degree equal to কি হবে? 0, right? So when cos theta equal to cos 90 degree equal to 0, so we have to put the value that is h by mc, that is 1 minus cos theta equal to কি হবে? h by mc, এটা ব্র্যাকেটে ছিল, that is 1 minus 0, তাহলে কি হবে? সিম্পলি h by mc হবে। তো h by mc ভ্যালু বসাও, 6.626, 10 to the power minus 34 joule second by m এর ভ্যালু 9.109। এটা ইলেকট্রনের মাস কিন্তু ফিক্স থাকে, ঠিক আছে? 9 into 10 to the power minus 31 kg into 3 into 10 to the power 8 meter second inverse. ওকে, তো ভ্যালু আমার আসবে কত? ভ্যালু তোমার আসবে 0.02422 10 to the power minus 10 মিটার।
ঠিক আছে, তার থিটার ভ্যালু 90 ডিগ্রি, দ্যাট মিনস দ্য স্ক্যাটার রেডিয়েশন দ্যাট শুড বি পারপেন্ডিকুলার টু ইনসিডেন্ট রেডিয়েশন। ওকে, আর যেখানে cos theta equal to cos 90 degree equal to 0, right? Theta equal to 90 degree, that means the scatter radiation is perpendicular to the incident radiation, that means cos theta equal to cos 90 degree equal to 0. So you put the value of cos theta in place of cos theta, you have to put the value of cos theta, that is 0, and ultimately that should be del lambda equal to h by mc. Del lambda equal to h by mc. Now put the value of h, m and c. So there must be h is fixed for a particular SI or CGS system. M is also fixed because mass of electron that should be experimentally verified, and that is a fixed value. And C is also constant. So put the value all of this, that is H value is in the SI system, that is 6.626 10 to the power minus 34 joule second. Mass of electron that should be also fixed in SI system 9.109 10 to the power minus 31 kg. And when C, that is light velocity 3 into 10 to the power 8 meter second inverse. Now all you have to calculate in a calculator, that is a scientific calculator or in the virtual calculator, and you get the value, that is 0.02422 10 to the power minus 10 meter. ওকে, আর এটা যদি সিরিয়াস সিস্টেম হতো তাহলে কী হতো, তাহলে লক্ষ্য করো, তাহলে এই যে 34টা 27 হতো, ঠিক আছে, এই কেজিটাকে তুমি গ্রামে কনভার্ট করতে, ঠিক আছে, আর এটা হয়ে যেত 10 to the power 10 হয়ে যেত, দ্যাট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটা তুমি সিজিএসেও করতে পারো। ওকে, তা সেক্ষেত্রে তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা একটু আলাদা হবে। ওকে, নেক্সট লাস্ট ওয়ান, দ্যাট ইজ কেস 3, that is theta equal to 180 degree. কি হয়, that means the radiation is scattered in a direction opposite to the incident radiation. তো তোমার স্ক্যাটার থিটা বলতে কি বোঝায়, স্ক্যাটার রে আর তোমার ইনসিডেন্ট রের মাঝখানের অ্যাঙ্গেল, রাইট? থিটা বলতে কি বোঝায়, স্ক্যাটার রে আর ইনসিডেন্ট রের মাঝখানে অ্যাঙ্গেল। তো যখনই তোমার স্ক্যাটার রে আর ইনসিডেন্ট রে একে অপরের অপোজিট হবে তখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো স্ক্যাটার রে অ্যান্ড ইনসিডেন্ট রে হোয়েন দে আর অপোজিট টু ইচ আদার দেয়ার মাস্ট বি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এবার দেখো, মনে রাখবে, সবসময় মনে রাখবে এটা, যে কস যে পাই হয় এন পাই, n এর ভ্যালু যখন অড হয়, দ্যাট ইজ মাস্ট বি অলওয়েজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ কস n pi, that is must be -1, and when n value is even, there must be cos n pi equal to +1. Okay, clear? And sin n pi or tan n pi always equal to 0. Okay, you have to memorize this thing, কারণ তুমি কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে ডিল করছো, তোমাকে প্রতি মুহূর্তে ত্রিকোণমিতিক ফাংশনকে মনে রাখতে হবে। যদি এক্ষেত্রে তুমি যদি কম্পটন এফেক্ট নাও আসে, তাও তোমার এক্সপ্রেশন বার করার ক্ষেত্রে বিভিন্ন রকম নিউমেরিক্যালের ক্ষেত্রে হতে পারে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দেওয়া থাকলো, বা রিজিরেটর বা সিম্পল হারমোনিক মোশন, সেখানে তোমার ইন্টিগ্রেশন করতে হলো, সেখানে ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া হলো, তোমাকে ভ্যালু বসাতে হলো, তখন সেক্ষেত্রে কিন্তু তোমাকে বিশাল প্রবলেমে ফেস করতে হবে। That's why you have to memorize all of the trigonometric function, their formula, their relations and their values. You have to memorize, and their positive negative in each of the coordinate. ঠিক আছে, আমরা এটা মনে রাখি, এখানে all are positive, all are positive, এখানে সাইন বা কোসেক আর পজিটিভ, এখানে ট্যান বা কট পজিটিভ, এখানে সেক বা কস পজিটিভ। এটা কি লিখতেছি, কস, ঠিক আছে, এটা মনে রাখবে। চারটা কোঅর্ডিনেট সিস্টেম, ফার্স্ট কোঅর্ডিনেট সিস্টেমে অল আর পজিটিভ,
সেকেন্ডে সাইন পজিটিভ, সাইন এবং কোসেক, থার্ডে ট্যান অ্যান্ড কট পজিটিভ, আর ফোর্থে কস অ্যান্ড সেক পজিটিভ। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার তাহলে ভ্যালু পুট করো, দ্যাট ইজ কস থিটা ইকুয়াল টু কস 180 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, -1 হবে। ওকে, তো -1 যখনই হবে তখন কি হবে, ডেল ল্যামডা কি ছিল, h/mc, 1 মাইনাস কস থিটার জায়গায় মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2h/mc। এবার দেখো আগের ভ্যালুটা কি ছিল, h/mc ছিল, সেটা ভ্যালু পুট করে দেখতে পারো বা এমনিও করতে পারো। এটা আমি মুছে দিচ্ছি, কোনটা মোছার, ওকে ওকে, তাহলে এখানে ভ্যালু বসাবে, ওকে, তো ভ্যালু বসাবে 2 ইন্টু 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড বাই 9.109 10⁻31 কেজি কিলোগ্রাম 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, এবার লক্ষ্য করো এই গোটা ভ্যালুটা আগের যে কেস 2 সেটাতে কিন্তু পেয়েছো, এই গোটাটার ভ্যালু কত, 2 ইন্টু 0.2422 10⁻⁻10 মিটার। এবার ইকুয়াল টু কী হবে, দ্যাট ইজ মাস্ট বি 0.0484 10⁻⁻10 meter. That's it. So this is the twice of the value of Compton wavelength of case 2. Okay, the case 3 হলো theta equal to 180 degree, যেখানে radiation is scattered in a direction opposite to that of the incident radiation. তো যেহেতু থিটা বলতে তোমরা কি বোঝো, দ্যাট ইনস্ট্যান্ট রে এবং স্ক্যাটার রে মাঝখানে অ্যাঙ্গেল, এখানে থিটা 180 ডিগ্রি মানে দুটো একে অপরের অপোজিট দিকে যাচ্ছে। ঠিক আছে, স্ক্যাটার রে অ্যান্ড ইনস্ট্যান্ট রে দে গো টু অপোজিট টু ইচ আদার। So cos theta cos 180 degree ভ্যালু বসিয়ে দিবে, and cos 180 degree equal to -1. Now put the value of that is minus cos theta, তো মাইনাস মাইনাসে +1, তো এখানে 1 কি হয়ে যাবে, এখানে 2h/mc, এবার ভ্যালু পুট করে দেখবে 0.0484 10⁻⁻10 মিটার। তো এখানে আমি শেষ করলাম কম্পটন ইফেক্ট। ঠিক আছে, গোটাটা করে দেখালাম। ঠিক আছে, ওকে, এবার আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব। এবার যেহেতু এর পরের দিন আমি স্টার্ট করব কোয়ান্টাম মেকানিক্সের মেন পার্ট থেকে, ঠিক আছে, যেটা খুব ইন্টারেস্টিং। কোয়ান্টাম মেকানিক্সটা খুব আন্ডারস্ট্যান্ড করার জন্য খুব প্রবলেমেটিক, আই নো, বাট কোয়ান্টাম কেমিস্ট্রি খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এবার বিফোর গোয়িং টু ইন নিউমেরিক্যাল একটা লাইন লিখে নাও হাইজেনবার্গ আনসার্টি প্রিন্সিপাল নিয়ে, হ্যাঁ, লিখেই দিই উপরে। Principle. We can disregard the uncertainty principle for the motion of macroscopic bodies we can thus say that for such cases both the positions and velocity can be
determined to a reasonable এখানে এ রিজনেবলটা একটু বাংলাটা ভুলেছে reasonable degree of precision. Okay. এবার মনে রাখবে you have to always memorize Heisenberg uncertainty principle that should be applied for the microscopic particle, not macroscopic particle. এবার now there are question that should be arises, what is macroscopic, what is microscopic? Microscopic particle are the subatomic particle, their size is too small. Okay, microscopic particle, micro means very small, microscopic particles means those particles which are very small in size. Okay, and macroscopic means that is bigger size. Macro means big, macroscopic particles means bigger size. Okay, so there must be always remember Heisenberg uncertainty principle is applied for the only for the microscopic particle, not for macroscopic particle. Macroscopic particle এর ক্ষেত্রে Heisenberg uncertainty principleটা অত ভালো হোল্ড হয় না, মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে Heisenberg uncertainty principleটা হোল্ড হয়, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের ক্ষেত্রে। এবার we can disregard the uncertainty principle for the motion of macroscopic bodies. So for macroscopic body we have to disregard, we never follow uncertainty principle. Okay, and we can thus say that for such case both of position and velocity can be determined to a reasonable degree of precision, and for the macroscopic body we can determine position and momentum simultaneously. Okay, তো আমরা ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে যে ম্যাক্রোস্কোপিক বা বিগার সাইজ যুক্ত জিনিসের ক্ষেত্রে আমরা Heisenberg uncertainty প্রিন্সিপালটা ইউজ করি না, বা Heisenberg uncertainty প্রিন্সিপালটা ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে তোমার সুইটেবল নয়। মোট কথা যেগুলো বিগার সাইজ যুক্ত জিনিস বা ম্যাক্রোস্কোপিক বডি তাদের ক্ষেত্রে Heisenberg uncertainty প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল নয়, যার জন্য কি হয় বিগার সাইজ যুক্ত বডি বা ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে তুমি পজিশন অ্যান্ড মোমেন্টাম একই সঙ্গে বের করতে পারো, উইথ প্রিসাইসলি কারেক্টভাবে বের করতে পারো। তাহলে এখান থেকে আমরা জানি Heisenberg uncertainty প্রিন্সিপাল শুধুমাত্র মাইক্রোস্কোপিক পার্টিকেল বা খুব ছোটো সাইজের পার্টিকেলের ক্ষেত্রেই তোমার অ্যাপ্লিকেবল হয়, বিগার থিংয়ের ক্ষেত্রে বিগার সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে বা ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে তুমি পজিশন মোমেন্টাম একসঙ্গে প্রিসাইসলি ডিটারমাইন করতে পারো, ওকে, নেক্সট। এবার আমরা কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেন, calculate the Bohr radius in SI system. SI সিস্টেমে Bohr radius ক্যালকুলেট করো। কীরকম দেখো, আমরা জানি Bohr সিস্টেমে এখানে একটা এমনিতে হয় h²/4π² m², রাইট, কিন্তু যেহেতু আমার এখানে দিয়ে দিচ্ছে SI সিস্টেম দিয়ে দিচ্ছে, সেই জন্য আমাকে এখানে ইউজ করতে হবে 4πε0 তার স্কোয়ার। এবার ভ্যালু পুট করবে, 4πε0 ভ্যালু হলো 1.11265, এটা নিউমেরিক্যালি তুমি যে কোনো বইয়ে পেয়ে যাবে 4πε0 ভ্যালু, ঠিক আছে। তো 10⁻, আমি প্রেসক্রাইব করবো ইনিশিয়ালি ফর কোয়ান্টাম কেমিস্ট্রি, ইউ ক্যান যদি তুমি বিএসসি বা এমএসসির ইনিশিয়ালভাবে জানতে চাও তাহলে পুরী শর্মা পাঠানিয়া, DN বাজপাই অ্যান্ড KL কাপুর এই তিনটে দেখতে পারো ফর কোয়ান্টাম কেমিস্ট্রি ইনিশিয়ালি দেখতে পারো। আর যদি তুমি ইনিশিয়াল দেখে তোমার মোটামুটি একটা জ্ঞান হয় তারপর তুমি সানিগাহি বইটা দেখতে পারো ফর কোয়ান্টাম কেমিস্ট্রি, আর প্রসাদ বলে একটা বই আছে ওটাও ভালো, ঠিক আছে। ওকে, নিউটন ইনভার্স কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2, এটা এরকম করে লিখছি কারণ রেশিও ইন্টু এইচের মানে কি 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড তার স্কোয়ার। ওকে, এখানে 4 পাই মানে 3.14 তার স্কোয়ার, এর ভ্যালু হলো 9.1 10⁻31 কেজি,
আর এর ভ্যালু হলো 1.6 10⁻⁻19 কুলম তার স্কোয়ার। ভ্যালু পুট করে দেখবে, আসবে হলো 5.29 10⁻11 মিটার। এটা থেকে আবার তুমি 10⁻11 তো এখানে 10⁻12 মিটারে কি হয়? ন্যানোমিটার হয় না? ন্যানোমিটার না পিকোমিটার হয়? পিকোমিটার হয়। দ্যাট ইজ 10⁻−12 মিটারে 1 পিকোমিটার। তো এটাই বসাবে, দ্যাট ইজ 5.2.9 পিকোমিটার। এটা হবে অ্যান্সার। ওকে, নাথিং দ্যাট ইজ ইউ হ্যাভ টু use the formula, that is bore radius A0 A suffix 0 equal to 4πε0 তার স্কোয়ার h স্কোয়ার 4π স্কোয়ার m স্কোয়ার। ওকে, তো 4πε0 তার স্কোয়ার h স্কোয়ার বাই 4π স্কোয়ার m স্কোয়ার। নাও 4πε0 তার একটা ভ্যালু আছে, সেটা হলো 1.11265 10⁻10 নিউটন ইনভার্স কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2। ওকে, আর এইচ এর ভ্যালু তো জানো 6.626 10⁻34 জুল সেকেন্ড তার স্কোয়ার বাই 4। পায়ের ভ্যালু হলো 3.14, পায়ের ভ্যালু 3.14 তার স্কোয়ার। এটার জায়গায় তুমি 22/7ও ইউজ করতে পারো। আর এম এর ভ্যালু 9.1 10⁻31 কেজি। ঠিক আছে, এটা যে কোনো বই যেখানে অ্যাটমিক নিউক্লিয়াস বা কোয়ান্টাম ইনিশিয়াল দেখবে, এখানে বা গুগলেও সার্চ করে দেখতে পারো যে ইলেকট্রনের মাস এটা দেওয়া থাকে। ঠিক আছে, ই এর ভ্যালুও ফিক্স থাকে 1.602 বলো বা 1.6 বলতে পারো। তো তুমি 1.602 ইউজ করতে পারো, 1.6 ইউজ করতে পারো। তো এখানে আমরা 1.6 ইউজ করেছি, 1.6 10⁻19 কুলম তার স্কোয়ার। তো আসলো কি 5.29 10⁻11 মিটার। এবার অ্যাজ ইউ নো 10⁻12 মিটার ইকুয়াল টু 1 পিকোমিটার। তো এখান থেকে আমরা পিকোমিটারে কনভার্ট করে নিলাম, দ্যাট ইজ 52.9 পিকোমিটার। দ্যাটস ইট। ওকে ওকে, next question. Question number 2. কি লিখলাম? ক্রিকেট বল weighing 100 gram is to be located within 0.1 angstrom. What is the uncertainty in its velocity? ওকে, দেখো এবার আমার ভেলোসিটির আনসারটি বার করতে বলছে। আমার অলরেডি তোমার মাসের ভ্যালু দেওয়া আছে, দ্যাট ইজ 100 গ্রাম, দ্যাট ইজ এ মাস, দ্যাট ইজ এম। ওকে, মাস ইজ গিভেন 100 গ্রাম। 100 গ্রাম থেকে কেজিতে করলে 0.1 কেজি। ওকে, বোঝা গেল। এবার আর কি বলছি, লোকেটেড উইদিন 0.1 অ্যাংস্ট্রম। 0.1 অ্যাংস্ট্রম হলো তোমার ডেল এক্স পজিশন। ঠিক আছে, পজিশন। এটাকে তুমি কনভার্ট করো মিটারে 10⁻11 মিটার, তাই না? 10⁻10 তোমার অ্যাংস্ট্রম আর মিটার রিলেশন কি? তারও আমি একটু ভুলে গেছি। হ্যাঁ, একটু দেখি। ন্যানোমিটার পিকোমিটার আমার মনে থাকলেও অ্যাংস্ট্রমটা আমার ভুলে যায়। অ্যাংস্ট্রমটা আমার মনে থাকে না। ন্যানোমিটার পিকোমিটার মাইক্রোমিটার এগুলো মনে থাকলেও অ্যাংস্ট্রমটা মনে থাকে না। (10⁻10 মিটার। তা 1 অ্যাংস্ট্রম যদি তোমার 10⁻10 মিটার হয়, তো 0.1 অ্যাংস্ট্রম কী হবে?
10⁻11 মিটার হবে বাই 10, রাইট? 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার হলে তাহলে 0.1 অ্যাংস্ট্রম হবে 10⁻11 মিটার। দ্যাটস ইট। এবার লক্ষ্য করো, এবার আমরা বার করবো কি চেয়েছে? আনসার্টেনিটি ইন ভেলোসিটি। আনসার্টেনিটি ইন ভেলোসিটি ডেল ভি বের করতে বলছে। ডেল ভি ইকুয়াল টু হোয়াট, রাইট? এবার দেখো, ডেল এক্স ইন্টু ডেল পি এক্স গেটার ইকুয়াল h/4π আমরা জানি। তো ডেল পি এক্সের জায়গায় আমরা বসাতে পারি না যে ডেল এক্স ইন্টু এম ডেল ভি এক্স গেটার ইকুয়াল h/4π? বসাতে পারি, কারণ মোমেন্টাম ইকুয়াল টু এম ভি। মোমেন্টাম এম পি ইকুয়াল টু কী হবে? এম ভি। আর পি এক্স হলে এটাও ভি এক্স হবে, রাইট? বোঝা গেল? ওকে, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা বোঝা গেল তো? এটা বোঝা গেল? দ্যাট ইজ পি এক্স ইকুয়াল টু এম ভি এক্স। পি ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু এম ভি। ঠিক আছে? পি বলতে ভরবেগ বোঝায়, ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগ। এবার যদি মোমেন্টাম তোমার এক্স এক্সিসে হয় তাহলে ভেলোসিটিও তোমার এক্স এক্সিসে হবে, রাইট? ইফ মোমেন্টাম ইন এক্স এক্সিস তো ভেলোসিটি অলসো এক্স এক্সিস। সো পি সাফিক্স এক্স ইকুয়াল টু এম ইন্টু ভি সাফিক্স এক্স। পি সাফিক্স এক্স ইকুয়াল টু এম ইন্টু ভি সাফিক্স এক্স। এবার তুমি বলতে পারো এম সাফিক্স কেন এক্স হলো না? আরে বাবা, একটা পার্টিকেলকে তুমি যে ডাইরেকশনে নিয়ে যাও না কেন, এক্স ওয়াই জেড, ভর তো চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ হতে পারে। অ্যাট এক্স ডাইরেকশন ভেলোসিটি ভি এক্স হতে পারে, ওয়াই ডাইরেকশন ভি ওয়াই হতে পারে, জেড ডাইরেকশন ভি জেড হতে পারে। আর যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তোমার মোমেন্টামও চেঞ্জ হতে পারে। যে এক্স ডাইরেকশনে পি এক্স হতে পারে, ওয়াই ডাইরেকশনে পি জেড পি ওয়াই হতে পারে, অ্যান্ড জেড ডাইরেকশনে পি জেড হতে পারে, রাইট? কিন্তু মাস কি চেঞ্জ হবে? হবে না। তুমি এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন জেড ডাইরেকশন বা যেখানেই যাও না কেন, তোমার মাস চেঞ্জ হবে না। Mass that should be fixed for a particle to particle, for a things to things. Mass will be not change. Mass will be unchanged. But that should be velocity can be changed. In x direction, if vx, so momentum will be px. If y direction vy, momentum will be py. If z direction vz, momentum will be pz. বোঝা গেল? তো যেহেতু তোমার ভেলোসিটি এক একটা অ্যাক্সিসে এক এক রকম হচ্ছে, তোমার মোমেন্টামও সেই জন্য এক একটা অ্যাক্সিসে এক এক রকম হচ্ছে, কিন্তু মাস চেঞ্জ হচ্ছে না। মাস তুমি যে ডাইরেকশনে যাও না কেন আনচেঞ্জ থাকছে। দ্যাটস ইট। এটা মুছে দিলাম। আর 1 অ্যাংস্ট্রম 10⁻−10 মিটার, তাহলে 0.1 অ্যাংস্ট্রম কী হবে? 10⁻−11 মিটার, রাইট? ওকে, এবার দেখো, ভ্যালু বসাও। আচ্ছা, ভ্যালু কি বসাবো? তাহলে কি হবে? ডেল ভি এক্স ইকুয়াল টু কী হবে? h/4π ডেল এক্স ইন্টু এম। ভ্যালু বসাও। এইচের ভ্যালু কি? 6.626 10⁻34 10 জুল সেকেন্ড। 4π, পায়ের ভ্যালু বসিয়ে দেবে 3 পয়েন্ট, বা পাইও বসাতে পারো ক্যালকুলেটারে। ডেল এক্সের ভ্যালু 10⁻11 মিটার, যেটা আমি বার করলাম 0.1 অ্যাংস্ট্রম মানে 10⁻11 মিটার। আর এটা মানে কি? 100 গ্রাম মানে 0.1 কেজি। ঠিক আছে, এটা কেজি। ওফ, কেজি। ওকে, পুট করে দেখবে, ভ্যালু হবে 0.527 10⁻22 মিটার সেকেন্ড ইনভার্স। এই হয়ে গেল তোমার পজিশন আনসার্টেন ইন ভেলোসিটি, ডেল ভি এক্স, আনসার্টেন ইন ভেলোসিটি। এইভাবে করে তুমি আনসার্টেন ভেলোসিটি বের করতে পারো। ওকে, নেক্সট। লাস্ট কোশ্চেন। ঠিক আছে, খুব গরম পড়ছে। ওকে, আমি ফ্যান অফ করে তারপরে পড়াচ্ছি, কারণ ফ্যানের একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে তো, দ্যাটস ওয়াই। ওকে, ক্যালকুলেট the short and
the long wavelength, ঠিক আছে, limits of Lyman series, okay, in the spectrum of hydrogen, তাহলে given কী হবে, আর এইচ এর ভ্যালু কিন্তু ফিক্সড 109,691 centimeter inverse. Okay, so calculate the short and long wavelength limits of Lyman series in the spectrum of hydrogen given RH equal to 109,691 centimeter inverse. ওকে, এবার তোমরা বলতে পারো আমি কোশ্চেন করছি, কোশ্চেন অ্যান্সারও করে দিচ্ছি, কোশ্চেন তো দিচ্ছি না, টাইম দিচ্ছি না সলভ করার। দেখো এটা যেহেতু ইনিশিয়াল কোশ্চেন, সেই জন্য আমি শুধুমাত্র কোশ্চেন করে অ্যান্সার করে দিচ্ছি। এরপর যখন আমি ফাইনালি যখন সিএসআই নেট বা ডাব্লিউবি সেটে আগে আগে যাব, তখন অনেক কোশ্চেন আমি দিব, টাইম দিব, পরে সলভ করব, ঠিক আছে। ওকে, এবার দেখো লিমেন সিরিজ মানে এখানে মনে রাখবে n1 ইকুয়াল টু 1, ঠিক আছে। আমরা জানি নিউ বার বা 1/λ সূত্র হলো তোমার RH রিডবার্গ কনস্ট্যান্ট, যেটা ভ্যালু 109, দ্যাট ইজ 691 সেন্টিমিটার ইনভার্স, অ্যান্ড ব্র্যাকেটে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। যেখানে লিমেন সিরিজ বলে দিচ্ছে মানে n1 ইকুয়াল টু 1 হবে, n1 ইকুয়াল টু 1 হবে। ওকে, এবার দেখো ফার্স্ট ওয়ান ফর শর্ট ওয়েভলেন্থ, যদি শর্ট ওয়েভলেন্থ করো শর্ট ল্যামডা, তাহলে কী হবে, n1 ইকুয়াল টু 1 তো হবে, n2 ইকুয়াল টু কী হবে, ইনফাইনাইট হবে। তো যখনই ইনফাইনাইট বসাবে দ্যাট ইজ 1/λ ইকুয়াল টু কী হবে, RH ভ্যালু বসাবে 1/1 মাইনাস 1/∞, মানে কি এখান থেকে আমার গোটা ভ্যালুটা পেয়ে যায় 0। 1/∞, ভ্যালু আমরা কী বসাতে পারি, কি বসাতে পারি, বা কনস্ট্যান্ট 1 মাইনাস 0, ঠিক আছে। তাহলে হয়ে গেল তোমার 109,691 সেন্টিমিটার ইনভার্স। এটা কি 1/λ, তাহলে ল্যামডা হবে কি রেসিপ্রোকাল 1/109691 সেন্টিমিটার। এটা রেসিপ্রোকাল করলে ভ্যালু আসবে তোমার 9.11 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা আমরা পেলাম শর্ট ওয়েভলেন্থ, যেখানে n1 ইকুয়াল টু 1, n2 ইকুয়াল টু ইনফিনিটি, ভ্যালু বসাবে রিডবার্গ কনস্ট্যান্ট, ভেতরে 1/n1 স্কোয়ার মানে 1/1 স্কোয়ার 1ই হবে, মাইনাস 1/n2 স্কোয়ার ইনফিনিটি হবে। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট 1/∞ মানে কি, 1/∞ মানে কি ইকুয়াল টু 0, রাইট, 1/∞ মানে 0। তো এটাই তো বসালাম, 0 বসালাম। তার রিডবার্গ কনস্ট্যান্ট 1/λ ইকুয়াল টু, এখানে তাহলে আমরা কী পেলাম, 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে, 1/রিডবার্গ কনস্ট্যান্ট করলাম, তাহলে হবে 9.11 সেন্টিমিটার, 9.11 সেন্টিমিটার। ওকে, ওকে, এটা করে নাও, এরপরে আমরা লঙ্কার ওয়েভলেন্থে যাব। স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা লঙ্গার ওয়েভলেন্থে যাব। ওকে, এটা কি বললাম,
sorry, 1 by n1 square minus 1 by n2 square, right? ওকে, এবার দেখো এখানে মনে রাখবে ফর লং ওয়েভলেন্থ n1 ইকুয়াল টু তো 1 আছে ফর লিম্যান সিরিজ, n2 ইকুয়াল টু হয়ে যাবে 2, তাহলে এখানে বসাও 109,691, দ্যাট ইজ 1 by 1 স্কোয়ার মাইনাস 1 by 2 স্কোয়ার মানে 4 হলো। এটা ভ্যালু বসিয়ে দেখবে, তোমার আসবে তোমার 3/4 ইন্টু 109,691, রাইট? এবার এটা এটা তো 1 বাই ল্যামডা, এবার ল্যামডা ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই ল্যামডা, তো ল্যামডা ইকুয়াল টু হবে দ্যাট ইজ 4 by 3 ইন্টু 109,691 সেন্টিমিটার। ভ্যালু আসবে তোমার 0.1215 মিটার, ঠিক আছে? 1215 ন্যানোমিটার, তো এইভাবে করে অ্যান্সার আসবে, ঠিক আছে? তো তোমার শর্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে কী হবে, n2 ইকুয়াল টু ইনফাইনাইট হতে হবে, যতটা পাওয়া যায় n2 ভ্যালু লার্জ হতে হবে শর্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে। তো n2 মনে রাখবে শর্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে যখনই তোমাকে ধরো লিমেন বামার প্যাশন কোনো সিরিজ দিয়ে দিবে, তার একটা পার্টিকুলার n1 এর ভ্যালু দেওয়া থাকবে। লিমেনের জন্য n1 ইকুয়াল টু 1, বামারের জন্য n1 ইকুয়াল টু 2, প্যাশনের জন্য n1 ইকুয়াল টু 3, ফান্ডের জন্য n1 ইকুয়াল টু 4, হাম্পিস ফান্ড না ফান্ড হাম্পিস কোনটা ওটা দেখে নিব, যাই হোক। তো প্রত্যেকটা সিরিজের জন্য n1 এর ভ্যালু ফিক্স থাকবে। এবার n2 ভ্যালুটা চেঞ্জ হবে, যখন শর্ট ওয়েভলেন্থ হবে তখন মনে রাখবে n2 ইকুয়াল টু ইনফাইনাইট ধরতে হবে, কারণ যতটা পাওয়া যায় n2 ভ্যালু লার্জ হতে হবে যখন শর্ট ওয়েভলেন্থ হবে। তো n2 ভ্যালু লার্জ কখন হবে, যখন তুমি ইনফাইনাইট ধরতে পারো, ইনফাইনাইট স্কোয়ার ইনফাইনাইটই হয়। এবার লঙ্গার ওয়েভলেন্থ করতে গেলে তোমাকে নিয়ারেস্ট ইন্টিজার ধরতে হবে। যদি তুমি বামার সিরিজ দিয়ে করো n1 ইকুয়াল টু 1 হবে, আর লঙ্গার ওয়েভলেন্থের ক্ষেত্রে n2 ইকুয়াল টু 3 হবে। আর যদি লিম্যান সিরিজ দিয়ে করো n1 ইকুয়াল টু 1 হবে, ফর লঙ্গার ওয়েভলেন্থ n2 ইকুয়াল টু 2 হবে। তো এইভাবে করে পুট করবে, তাহলে পেয়ে যাবে, দ্যাটস ইট। তো এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন বেশি আসে বিএসসি অ্যান্ড এমএসসিতে। নেট গেটের মধ্যে খুব একটা তোমার বোর্ড অ্যান্ড হাইজার বা আনসার্টেড প্রিন্সিপাল থেকে কোশ্চেন কম আসে বেশি তোমার নিউমেরিক্যাল এগুলো রিলেটেড এত ডিরেক্ট কোশ্চেন আসে না, কম আসে। কিন্তু হ্যাঁ, প্রিন্সিপাল নিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে, তোমার ম্যাচিং আসতে পারে, তারপর হাইজার বা আনসার্টেড প্রিন্সিপালের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বোর্ড এডিএসে কোশ্চেন কম আসে, যদিও আসলেও খুব কমপ্লেক্সিক আকারে আসে, খুব সোজা আসে না, ঠিক আছে? আর কিসে আসে মোটামুটি কোশ্চেন, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো মেন কোশ্চেন যেগুলো আসে সেটা হলো কোয়ান্টাম মেকানিক্সের সয়েঞ্জার ওয়েভ ইকুয়েশন, সিম্পল হারমোনিক মোশন, ইজি রোটার, হাইড্রোজেন অ্যাটম, তারপরে কমিউটেশন, এগুলো থেকে আসে। সেগুলো আমি এর পরের দিন থেকে স্টার্ট করব। মেন যে কোয়ান্টাম মেকানিক্স সেটা স্টার্ট হবে নেক্সট ডে থেকে। ওকে, থ্যাংক ইউ। Share, comment, and obviously subscribe. Okay, thank you.